অনেক দিন আগে মোশাররফ করিমের একটা নাটক দেখছিলাম। নাটকটার নাম আমার মনে নাই। বেড়ায় আড্ডা যাইতেছে, বেড়ারে মানে মোশাররফ করিম এক বেড়ায় কইতেছে, কয় তুমি কি বেড়া, খালি বউ বাগ্যা যায়? তুমি কেমন মানুষ, খালি বউ বাগি যায়? কয় না, আই বেড়া না, আই বেডি। বিয়ে করবেন আমারে? বিয়ে করেন, আহেন বিয়ে করেন আমারে। পরে পরে এটা নিয়ে একটু দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। মোশাররফ করিম ইট লয়া বেড়ারে মারতে গেছে, বুঝছেন? না, এখন এই কথা কইলাম কেন, বেল্লালের বউ বলে ভাগি গেছে, আর ওদিকে বেল্লালের মায়ের বলে আবার নতুন করে সংসার গুছানোর শখ করছে। তো সব কিছু মিলাইয়া আপনাদের সাথে আজকে একটা বিন্দাস গপ্প করব, বুঝছেন? বিন্দাস গপ্প করব। এইদিকে আপনি গো মাহিনুর মাসি, জেডি, খালা, ফুপু, হ্যাঁ নাতিনের জন্য কাঁথা সেলাই করে নিয়ে গেছে। তাও কিসের কাঁথা জানেন? ওই যে মানুষের বাড়িতে সেলাই করছিল একটা দুইটা করে কাঁথা, সেই কাঁথাগুলা সেলাই, সেই কাঁথা সেলাই এই মানে সেগুলা গিয়া সে তার মেয়ের জন্য নিয়ে গেছে। যেখানে মেয়ের প্রথম সন্তান হইলে নানি করে দেখছি যে লাফায় লাফায় কাঁথা সেলাই করে, শখের কাঁথা সেলাই করে। আর সেইখানে আপনি গো মাহিনুর যোগ্যতা সম্পন্ন মহিলা, সে মানুষের কাঁথা, পুরাতন কাঁথা এইগুলা নিয়ে যাইতেছে। সেই সাথে বলে কারা কারা বলছে নানার লুঙ্গি নিতে, কারণ নানার লুঙ্গি যদি নেয় তাইলে বলে নানার লগ্গুন্যা হইব, মানে নানার পাগল হইব, এটা বলে কালিনুর বেগম বলে কইয়া দিছে। তারপরে আবার পারুল খালারের সাক্ষী মানছে। আচ্ছা, হোয়াটে কথা। তা নানা হইল কেমনে? ও ঘুষ দিয়ে নানা বানানো যায়, হেই নানা। কত কিছু দেখমু, কত কিছু শুনমু, কত কথা। তো চলেন আমরা আজকে ভিডিওর মাঝে ডুব মারি। আসসালামু আলাইকুম। ভিডিও দেখবেন, একটা লাইক কিন্তু মারি দিবেন, ঠেলে দিবেন, টুসে দিবেন, যেথায় মন চায় সেথায় দিয়ে দিবেন। না, কারণ আপনারা যদি একটা লাইক মেরে দেন তাহলে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পাবে। তো ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পারলে ভিউসও হবে। না, এখন ভিউস আমার জন্য দরকার নেই। ভিউস হচ্ছে গিয়ে কিছু সো-কল্ড মেগিদের জন্য। মেগিদের নাকি ঘুম হয় না রাতের আমার ভিউস না হলে। তো ওই ম্যাগিদের ঠান্ডা করে দিবেন আমার এখানে লাইক মেরে ভিউস দিয়ে, ঠিক আছে? বেশি বেশি করে ক্লিক করবেন। আধা ঘন্টার একটা ভিডিও আমি আপনাদেরকে দিই, লাগলে মোবাইলটা আধা ঘন্টা এক সাইডে হালায় রাখবেন। হালায় রাইখা আমার ভিডিওটা সাইরা দিয়া আপনারা মোবাইলটা সোফার উপরে ফালায় রাইখা যাইয়া কয়েকটা হাদিস পড়ে আইবেন বা কয়েকটা সূরা পড়বেন, আর বেশি না। আমি একটু আপনাকে শিখাই দিই, সূরা ওয়াকিয়াটা পড়বেন। জীবনে যদি টাকা পয়সার থাকেও তাও পড়বেন, আর যদি টাকা পয়সা না থাকে সূরা ওয়াকিয়া পড়বেন। দেখবেন আল্লাহ কোন দিক দিয়ে মানে আপনার দুই হাত ভরে টাকা দিয়ে দিবে, বা যাই হোক আপনার আর্থিক অবস্থা কোন জায়গা দিয়ে ভালো করে দিবে সেটা আপনি নিজেরাও টের পাবেন না। সুতরাং দেখেন, আমি খুব সুন্দর একটা টিপস দিছি আপনাদেরকে। তো আপনারাও খুব সুন্দরভাবে ভিডিওটা ছাইরা ওই আধা ঘন্টার জন্য সূরা ওয়াকিয়া পড়েন। বেশি না 90টা আয়াত, তো পড়তে বেশি সময় লাগবে না। আর পড়তে বসলে খালি পড়তেই মন চায়। আপনাদেরও পড়তে মন চাবে। আপনারা ইয়া করবেন। তো আমার ভিডিওটা ছাইরা দিয়া তারপরে গিয়া পাশে গিয়া সূরা ওয়াকিয়াটা পড়বেন। হ্যাঁ, যাক, আপনাদেরও হাত ধরবে, আপনাদেরকেও আল্লাহ 2 হাত ভরে দিবে, আমাকেও 2 হাত ভরে দিবে। সুন্দর দোয়া করছি না? জান, সবাই আমিন বলেন। তো আমরা এখন আমাদের মূল ভিডিওতে ফোকাস করি, চলেন। ও আরেকটা বিষয়, আমি কিন্তু আমার ওই যে ভিডিওতে ডিটেকটিভ কুইন বিডি চ্যানেলটাতে একটা ভিডিও পাবলিশ করছি, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন।
তো এখন আমি আপনাদের সাথে একটা কমেন্ট শেয়ার করব। কমেন্টটা লিখছে সি সি সি, আরেকটা সি দিলে ভালো হইতো। আপনি কি মানুষ? আপনার ঘরে কি মেয়ে নাই? আপনার নিজের মেয়েকে এরকম কেউ বললে কি রকম লাগবে? আপনার টাকার জন্য একটা বাচ্চা মেয়েকে এরকম বলছেন? আরিফ ওর সৎ বাবা, সবাই জানে। মরিয়ম এখনো ছোট বাচ্চা, এরকম বলবেন না। দুনিয়া কোথায় চলে গেছে? মানুষ মরণের ভয় করে না। ও মা গো মা, ওরে রে সিলেটি ভাইয়া, আসলে আপনার থোবরাটা যতটুকুই সুন্দর দেখা যাক না কেন, কিন্তু আপনার মনের মধ্যে যে এত পরিমাণের গু, এত পরিমাণের গোবর আর মাথার কথা কি বলবো। সি 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 সিডা আমারে না দিয়া সি সিডা আপনি আপনার মুখে মারেন, ভালো লাগবে। ডিয়ার ভাইটু, আপনি 2 দিন পর পর কোন সাপের গর্তটার থেকে বের হয়ে আসেন আমি আসলে জানি না। আমি চাই নাই আপনার সাথে রুড হয়ে কোনো কথা বলি, খারাপ চিন্তা ভাবনা নিয়ে, খারাপ মাইন্ড নিয়ে, খারাপ ভাষা দিয়ে আপনার সাথে আমি কোনো কথা বলি, এইটা আমি কখনো চাই নাই। আপনি বারবারই আমার কাছে আইসা পড়েন যাতে করে আপনার চাপার মধ্যে কয়েকটা দিতে হয়, বা আপনি চাপার মধ্যে খাইতে চান, এর জন্য আপনি শুধু আমার কাছে আসেন। যেহেতু খাইতে চাইছেন, সুতরাং আমি দিব। আপনার আমি এই নিয়ে কয়েকবার ইগনোর করছি। আপনি এই আইডি ওই আইডি দিয়ে আমারে কমেন্ট করেন। দর্শক, এই লোকটা যে আমারে কমেন্ট করছে, আপনাদেরকে আমি বলি, এই লোকটা এর আগে অতীতে তিশাদেরকে নিয়ে ভিডিও বানাইতো, আপনারা চিনবেন কিন্তু বললে। ওনার একটা বড় চ্যানেল ছিল, সেই চ্যানেলটা নষ্ট হয়েছে না জানি, কেউ আসলে স্ট্রাইক দিয়া খায়া দিছে, এরকম আর কি হবে। তো ইনি, আমি মরিয়মকে নিয়ে যে ভিডিওটা বানাইছি সেই ভিডিওটার মধ্যে আইসা কমেন্ট করছিল। এটা হচ্ছে গিয়ে যে ওই যে মরিয়মকে যে আরিফ বাজে ইঙ্গিতে কথা বলে, মরিয়মের শারীরিক দিক, তারপরে মরিয়ম হাসলে আপেলের মতো লাগে, এই সমস্ত কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, চাইল্ড অ্যাবিউজের মতো নোংরা কথা বলে, সেই কথার প্রতিবাদটা আমি করছিলাম। সেই কথার মধ্যে আইসা এই লোক আমারে সি দেয়। ইভেন বলতেছে যে আপনার বাচ্চাকে যদি কেউ এই কথা বলতো তাহলে আপনার কেমন লাগতো। প্রথমে ডিয়ার ভাইটু, সিলেটি ভাইটু, আপনাকে বলি শুনেন, আপনি কেন ভুলবশত কেউ মরিয়ম, তানজিলা, তাবিয়া, মানে ওই বাইদ্যা গোষ্ঠীর সাথে আমার বা যারা সতর্ক দর্শক আছে এদের পোলাপানের তুলনা করবেন না। কেন করবেন না আমি বলি শুনেন। কারণ আমি মনে করি আমাদের একটা কোয়ালিটি আছে, সেই সাথে আমাদের বাচ্চাদের একটা কোয়ালিটি আছে। এই সমস্ত চরিত্রহীনা মা যাদের ঘরে আছে, এই সমস্ত চরিত্রহীনা বাপ 14 গোষ্ঠী যাদের ফ্যামিলিতে আছে, সেইখানে সেই সমস্ত পোলাপানকে ভালো কথা বলবো, এটা আপনারা চিন্তা করেন কোন হিসেবে। তারপরে আবার আসেন আরেকটা কথায়। এখন কি বলে, এখনো এই যে আমি মরিয়মের কথা যদি বলতে যান, মরিয়মের বর্তমান অবস্থা হচ্ছে গিয়া, মরিয়ম ডাইরেক্ট একটা এতিম বাচ্চা। মরিয়ম যদি ওর বাবার কাছে থাকতো, মানে সিল সাপড়ে বার্থ সার্টিফিকেটে যার নাম লেখা সেই লোকের কাছে যদি থাকতো, সে তার প্রকৃত বাপ, মানে ওই লোক হচ্ছে গিয়া মরিয়মের প্রকৃত বাপ, ওই লোকের কাছে যদি থাকতো, তাহলে অন্তত পক্ষে মরিয়মকে নিয়ে এই সমস্ত কথা আমাদের বলতে হইতো না। কারণ কেন বলতে হইতো না জানেন? কারণ ওর বাপের কাছে ছিল, এর জন্য। তো বাপের কাছে থাকা আর বাপের গোষ্ঠীর কাছে থাকা একই কথা। সুতরাং মরিয়ম এখন যে পরিস্থিতিতে আছে, মরিয়ম এখন যে পরিবেশে আছে, সেই পরিবেশে মরিয়ম যে মানে কি অবস্থায় আছে সেটা আমরা খুব ভালো করে জানি। ডিয়ার ভাইটু, আপনি আপনার ভিডিওতে
কি করছেন, আরিফকে এমনভাবে প্রেজেন্ট করছেন যে আরিফের মতো ভদ্র সভ্য মানুষ দুনিয়াতে আর একটাও নেই। হ্যাঁ, তাহলে আপনার মতো একটা নোংরা লোক, হ্যাঁ নোংরা বলতেছি এই কারণে ডিয়ার ভাইটু, কারণ আপনি একটা নোংরারে ভালো বলছেন এর জন্য। আপনি একটা নোংরা লোকরে, যে কিনা পরকীয়া করছে, যে কিনা একটা সংসার ভাঙছে, সেই লোকটারে আপনি এমন বলতেছেন যে এই লোকের ব্যাপারী পরিবারের 3টা জামাইয়ের মধ্যে আরিফের পার্সোনালিটি অনেক ভালো। ভাই, যদি আরিফের পার্সোনালিটি ভালো হয়ে থাকে তাহলে বাপ্পি কি? আমার এইটা একটু বইলা যান, বাপ্পি কি? আমি তো মনে করি যে বাপ্পি আরো শতগুণে ভালো আছে আরিফের থেকে। কেন জানেন? অন্তত পক্ষে কারো সংসার ভাঙ্গে নাই, কট খায় বিয়ে করছে, এটা ঠিক আছে। বউরে লুঙ্গির সাথে বাইন্দা রাখছে, ঠিক আছে। ওয়াল টপকা গিয়ে ধরা খাইছে, হ্যাঁ ঠিক আছে। লুচ্চামি বদমাইশি করছে, ঠিক আছে। অন্তত পক্ষে কারো সংসার ভাঙ্গে নাই। কোনো একটা ছোট বাচ্চারে তার বাবার বুকের থেকে আলাদা করে সেই মহিলারে নিয়ে কিন্তু সংসার করে নাই। তাহলে আরিফ যদি ফেরেস্তা হয় তাইলে বাপ্পি হবে বেহেস্তের হুর। হ্যাঁ, এখন এই কথাই আমার বলতে হইতেছে। ডিয়ার ভাইটু, এরকম ছ্যাঁচড়ামি মার্কা কমেন্ট আমার কাছে করবেন না। আপনার কাছে যদি আরিফরে ভালো লাগে, 2 দিন পরে আরিফ সাবিনারে ছাইরা দিবে। ছাইরা দেওয়ার পরে আপনি কি করবেন জানেন? আরিফকে আপনার বংশের যদি কোনো মেয়ে থাকে, আপনার যদি কোনো বোন থাকে, চাস্তো বোন থাকে, মানে গোষ্ঠীগতভাবে বোন থাকে, বিশেষ করে যদি আপনার বাপ না থাকে, আপনার আম্মার সাথেও কিন্তু আরিফরে বিয়ে দিয়ে দিতে পারেন। আমার প্রস্তাবটা কিন্তু খারাপ না। চিন্তা ভাবনা করে কিন্তু দেখতে পারেন। হ্যাঁ, আমার এই কথাটা আপনি একটু মাথায় রাখেন। আর এরকম নেক্সট টাইম আর কোনো ফাত্রা মার্কা কমেন্ট করবেন না। আপনার চ্যানেলের নাই, ভিউজ নাই, তারপরে গিয়ে সাবস্ক্রাইবার নাই, কিচ্ছু নাই, হয়তো 1300-র মতো আছে। ভালো কন্টেন্ট বানান, ভালো কন্টেন্ট সবাই দেখবে। এরকম আরিফরে নিয়ে চাটাচাটি মার্কা কমেন্ট বা ভিডিও বানায় কোনো লাভ নেই, উল্টার আপনার পাবলিকের জুতার বাড়ি খাবেন। আর আরেকটা বিষয় বলি, শোনেন। মরিয়মের সাথে যদি আপনি মনে করেন যে মরিয়মকে বলতেছি, আমার বাচ্চাকে যদি বলতো তাহলে কেউ কিছু বললে আমি কি করতাম? আমি ওই সুযোগটাই দিতাম না যে আমার বাচ্চাকে নিয়ে কেউ কথা বলবে, সেইটার রাস্তাটাই আমি কইরা দিতাম না। বুঝতে পারছেন? সেটার রাস্তাটাই আমি কইরা দিতাম না যে আমার বাচ্চাকে নিয়ে কেউ বাজে কথা বলুক। কেমন মা, কেমন নোংরা মা হইলে তার মেয়েকে টিকটকে নাচায়, হেনে নাচায়, সে হেনে নাচায়, হ্যান করে ত্যান করে। সুতরাং মরিয়মের সাথে বা ওই ব্যাপারী পরিবারের, কটকটিয়ালা পরিবারের, ওই ছোট লোক পরিবারের লোকদের সাথে আমাদের সুশীল সমাজের মানুষদের সন্তানদের সাথে কখনো মিলাবেন না। আর আমার বাচ্চার সাথে তো কোনো দিনও মিলাবেন না। কোথায় সে পাটক্ষেতের রানীদের বাচ্চা আর কোথায় আমাদের বাচ্চা? কিসের সাথে কিসের তুলনা করেন? যার মা খালাদের স্ক্যান্ডালে ভরা, যার মা খালাদের সোশ্যাল মিডিয়াতে মুখ দেখানোর মতো কোনো জায়গাই নেই, সেইখানে আবার সেই সমস্ত বাচ্চাদের সাথে কত বড় বুকের পাড়া নিয়ে আপনি আমার সাথে আমার সাথে তুলনা করেন। আমি যতটুক ধাপে গেছি, এতটুক ধাপে আপনার পাটক্ষেতের রানী আপারা কখনো যাইতে পারবেন না। আর সেখানে আমাদের বাচ্চার কথা বলেন বা আমার বাচ্চার কথা বলেন। আসলে সিলেটি মানুষগুলারে না আমি হুদা কামে চোখে দেখতে পারি না। এই আছে, ঠিক আছে, কয়েকজন আছে সিলেটের মধ্যে, সব মানে অঞ্চলের সবাই তো আর খারাপ না। এই সিলেটিদের মধ্যে 2-1টা আছে এত বড় বিগ হাউস, এত বড়, মানে এগোরে আসলে গিয়ে জন্মের সমস্যা এত প্রকার ছিল বা এত প্রকার আসিল, এগো জন্মতেই সমস্যা ছিল, অনেক বিরাট বড় সমস্যা ছিল। এর জন্য গিয়ে এই যে আপনাদের মতো কয়েকজন কুলাঙ্গার, কয়েকজন বেজন্মার জন্ম হয়ে গেছে, বুঝছেন? তো আমি আপনাকে এর জন্যই বললাম, আপনি আরিফের মতো মানুষকে যখন বাহাবা দেন যে আরিফের পার্সোনালিটি আছে, আরিফের জায়গা সম্পত্তি আছে, আপনি কি আরিফের বাড়িতে গিয়ে দেখে আসছিলেন যে আরিফের বাড়ি ঘর আছে? আরিফকে পাল্টাছে সাবিনা। আরিফের পুরা বাড়ির মানে আরিফের ঘরের মা ভাই এদের পড়াশোনার দায়িত্ব পর্যন্ত নিছে সাবিনা। সে না আরিফরে আপনি কোন হিসেবে, কোন হানের পার্সোনালিটি কইলেন?
আপনি পার্সোনালিটি বলতে কোনো কিছু বুঝেন? আমাকে একটু এটা বলেন। আসলে উন্নত কান্ট্রিতে গেলে কি হবে? মন মানসিকতা উন্নত করতে হবে। ওই যাই হোক, বললাম না। তো আমি যেই অফারটা দিছি যে আপনার মানে আরিফ যখন সাবিনারে ছাইড়া চইলা যাবে, তখন আরকি আপনাদের বাড়ি বা আপনার গোষ্ঠীর মধ্যে যদি কোনো মেয়ে থাকে, আরিফের সাথে বিয়ে দিয়ে দিন। যদি তাও না পারেন, যদি আপনার আম্মা থাকে, খালা থাকে, নানি থাকে, দাদি থাকে, যেই থাকে না কেন, আরিফরে একজনের জামাই বানায় দিন। অন্ততপক্ষে আপনার সাথে খুব ভালো খাতির হইবে। একলগে বইয়া চা নাস্তা এটা সেটা বিড়ি টানতে পারবেন ওই টঙের দোকানে বইসা। বুদ্ধিটা ভালো দিছি কিন্তু। এরকম বুদ্ধি সচরাচর আমি কাউরে দিই না। আপনারই দিলাম। একটু ঘিলু খাটায় তারপরে কমেন্ট করবেন। আমি দুঃখিত আমার দর্শকদের কাছে, কারণ আমার এই কথাগুলো বলতে বাধ্য হইতেছে। যেই মা সন্তানের ভালো চিন্তা করলো না, যেই মা কিনা নিজের স্বামী, অন্ততপক্ষে স্বামীর দিকে রহমের দৃষ্টিতে তাকাইলো না, যে কি আমি যেই লোকটার, আমি কোথাকার কোন নর্দমার মধ্যে ছিলাম, সেইখান থেকে আমারে একটা পরিবেশ আয়না এই লোকটা রাখছে, সেই লোকটার সাথে আমি কিভাবে বেইমানি করি, নিজের ঘরে নিজে চুরি চামারি করছে, নিজের স্বামীর ঘর থেকে টাকা চুরি করাইছে, স্বামীর ব্যবসার টাকা, স্বামীর ঘর, মানে এক প্রকার বলতে পারেন যে ডাকাতি করাইছে। সেই মহিলার সাথে আমার তুলনা করে, মানে আমার এত ঘৃণা লাগতেছিল যে বলার মতো না। ওনারা যদি আমি হাতের কাছে পাইতাম, মানে ঠাটায়া দুই একটা চটকানা মেলা দিতাম। ঠিক আছে, এই সমস্ত কথা আমার সামনে কেউ কোনোদিন বলতেও পারবে না। ওর আব্বাদের গায়ে জ্বর। কিন্তু এই লোকে খালি কমেন্ট করে। এই লোকে আবার আরিফরে বাহাবা দেওয়া ভিডিও বানায়। চিন্তা করেন, কয় আরিফের বলে পার্সোনালিটি আছে। আচ্ছা, যাই হোক, এখন মাহিনুরের কথায় আসি। আপনাদের মাহিনুর জিডির কথা কমো কি, মাহিনুর জিডি হইতেছে গিয়ে তার মেয়ের জন্য, জারজ সন্তানটার জন্য কাঁথা নিয়ে যাইতেছে। ওই জারজের ঘরে আরেকটা জারজ হইব, সেই জারজের জন্য কাঁথা নিয়ে যাইতেছে। তো কাঁথা একটা হইতেছে গিয়া তানজিলা যে সময় জারজ বইলা যখন দুনিয়াতে আইছিল, সেই সময় একটা কাঁথা সেলাই করছিল বলে তিশা, ওই কাঁথাটা। আর আরও গিয়ে কে জানি দুইটা কাঁথা দিছে, সেইটা মনে হয়। এখন ওর ভিডিওতে দেখি নাই যে স্বীকার করছে কিনা, আমি ওইটা এতক্ষণ খেয়াল করি নাই, দেখিও নাই, আমার সময় নেই। আমি ভিডিওই বানাইতাম না, বানাইতেছে আপনাদের জন্য, কারণ কিছু কিছু মানুষ আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন, এর জন্য। নাহলে আমার কিন্তু আদার্স ভিডিও ছিল, আমি ওই ভিডিও দিয়ে দিতে পারতাম। যাই হোক, তো এই কাঁথা, এর মধ্যে থেকে দুইটা কাঁথা কিন্তু ইতির। দেখেন, তিশা বা তানজিলা শুধু তো বলে আমার চাচিরা আমাকে ভালোবেসে এই দিছে সেই দিছে, অথচ চাচিরা তার সন্তানের জন্য দুইটা করে কাঁথাও সেলাই করে দিতে পারে নাই। হ্যাঁ, বুঝছেন, চাচিরা তারা এত ভালোবাসে, এত স্নেহ করে, তার মা খোঁচায় মোছায় শেষরানি করে গিয়ে কাঁথা ভিক্ষা করে কাঁথা নেয়। তারপরে আবার কইতেছে, কয় কি যে কালিনুর বেগম বলে তিশারে কইছে যে নানার লুঙ্গি নিয়ে যাইস, তাহলে নানা পাগল হইব। তানজিলা কয় এমনিতেও আমার বাবু নানারই পাগল হইব। আহা, নানার পাগল হইব না? নানার পাগল না হইলে মানুষে তো বুঝা যাইব যে কি রে, জারুস বাপ, মানে এই বেডায়ের বাপ না। যেহেতু সোশ্যাল মিডিয়াতে মানে মিথ্যা চিথ্যা দিয়া ডাইকা রাখছে যে ওর বাপ হইতেছে গিয়া বাপ্পি, এখন বুঝেনি তো, একটু তো ধামা চাপা দিতে হইব। এখন কুত্তার মতো তো গিয়ে ও একটা বেজন্মা, ওর একটা জন্মের ঠিক নাই। তো বাচ্চারা তো মনে করেন যে জন্মের ঠিক নাই, যেহেতু গিয়া বাপ্পি হচ্ছে গিয়া নিজে ইয়া করছে, যে বিয়ে দিছে তানজিলার কাবির নামে হইতেছে গিয়ে বাপ্পির নাম, তাহলে এই বিয়ে তো বৈধই না। বিয়ে যেহেতু বৈধ না, তাহলে তো বাচ্চাও বৈধ না, তাই না? তো গেছে কাঁথা নিয়া, লুঙ্গি নিয়া, বাপের যে লুঙ্গি, সেই লুঙ্গি বলে বাপ্পিও পড়ছে, সেই লুঙ্গি নিয়ে যাইতেছে।
সেই কি লুঙ্গি কি আর মনে করেন কি কমো, ওই শাশুড়ি নাই তো, নাজমা বেগম মারা গেছে। এখন ওই দিনকা তো দেখছি যে কোন তেনা কেথা আছে সেটি সব বাই করছে নাজমা বেগমের। ওই যে লুঙ্গির তেনা বাপির বাপের লুঙ্গির তেনা সেলাই, মানে লুঙ্গি সেলাই করে দিয়ে যে কাপড়গুলা বাঁচতো সেইগুলা সে যত্ন করে রাখা পর্যন্ত দিছে। তো সেইখানে সেইগুলা নিয়ে যায় দেখাইব যে দেখো দেখো তোমার বড় আব্বুর লুঙ্গির কাপড় পুটকির নিচে দিছো, দেখো দেখো, বুঝছেন? এটা একটা পিরিত দেখাইব। অথচ আহারে জারজরে যে বাপের চোখেও দেখতে পারে নাই, সেইটা কিন্তু জারজে স্বীকার করবে না। এত পরিমাণে জারজ মেজাজ খারাপ হয়, খালি মেজাজ খারাপ হয় না। এই যে মেহমান যাইতেই পারে না, এর মধ্যে নামছে টুকুর 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 করে নামছে। ও এরপরে গিয়া ওই পদ্মার চলে যাবে। ওই খালি আছে মনে করেন যে এই যে তানজিলার বাচ্চাটা হওয়া পর্যন্ত, কোরবানিটা পর্যন্ত। এরপরে আবার দৌড়ে আসে পদ্মার চলে যাবে, যেহেতু এখন নিজস্ব গাড়ি হইছে। তাইলে মনে করেন যে হ্যার যখন কত কিছু হবে নে, আহারে মাঝখানে হুদাকামে নাজমা বেগম মারা গেছে। সেই মারা যাওয়াতে তার সমস্ত প্রোগ্রাম গিয়ে এখন মাটি হয়ে গেছে। তো তানজিলা কিন্তু পোস্ট দিছিল, তানজিলা একটা রিলস ভিডিও দিছিল যে বাবুর নানি কাঁথা আনছে। বাবু এখনো হয়ই নাই, এর মধ্যে বাবুর নানি কাঁথা আনছে। আচ্ছা, বাবুটা হওয়ার সময় যদি টুকুস করে মরে যায় তখন কেমন হইব? না, মানে আল্লাহর ইশারা ছাড়া তো কোনো কিছু হয় না। তো এখন যেমনি নাচানাচি করতেছে, এই সময় আল্লাহ আল্লাহ করে মানুষ, আল্লাহরে ডাকে। ওরে বেশিরভাগ ক্ষেত্রে ওরে মানুষ এই জন্য কমেন্ট করে যে আপনি এইটা সেটা করেন বা এই সমস্ত হাবিজাবি কথা বলেন, এটা উচিত না, এটা ঠিক না। আপনি এখন আল্লাহরে ডাকবেন, করবেন, ভয় পাবেন, আল্লাহর কাছে মাফ চাবেন যে আল্লাহ জানি সহি সালামতে আপনার করে, এই বিপদ থেকে মুক্তি করে। তো আপনি এটা না করে আপনি বারবার শুধু একই কথা কন, এটা আসলে খারাপ, আল্লাহ নারাজ হয়। তারপরও হ্যাঁ নির্লজ্জের মতো কইতেই থাকে। আচ্ছা, একটা জিনিস কন, মানুষ প্রেগনেন্ট হইলে পরে গিয়া নামাজ রোজা করে ভয় পায়, সেটা সত্যি কথা, ভয় পায়, ভয় ভীতি কাজ করে যে আল্লাহ কি না কি হয়। ওর ভিতরে কি কোনো ভয় ডর কাজ করে নাই যে আমরা এখন এটা করতেছি বা আমাকে ওইটা হইতেছে, যদি আল্লাহ আমাদেরকে না ফিরাইয়া নেয়ার, ধরেন ওটি রুমে ঢুকছে, আল্লাহ হায়াত ওটুক পর্যন্তই রাখছে, কি হবে কোন? তো এদের কি আসলে ভিতরে ভয় ডর কোনো কিছু নাই? এরা আবার কি করে, এরা বা এদের কিছু আমচা চামচারা আয়সা কি করে, ফেক আইডি দিয়ে কমেন্ট করে, কয় আল্লাহরে ভয় করেন, আল্লাহরে এই করেন, আল্লাহরে সেই করেন। ও মা গো, চিন্তা করছেন? না আকাম করবে, আবার এই আকামের কথা আমরা কইতেও পারবো না। ইঙ্গো এত যেমগো ঠেহা। ও যাই হোক, এখন আপনাকে সিকলা বিল্লালের কথা না কইলেই হইব না। সিকলা বিল্লালের কথা আপনাদেরকে কইতেই হইব। তো এইটা না শুনলে আপনারা যাইবেন কেন? এটাও শুনে যান। একটা নাটক শেষ হইতে না হইতেই আরেকটা নাটক শুরু হয়ে গেছে বাদ্যাগো বংশে। এতদিন মাল্টি স্যাপা সংসার ভাঙ্গার গল্প হইল, মিনি ও তানু বেগমের পেট হইল, আরও ইত্যাদি ইত্যাদি। সব শেষ হওয়ার পরে এখন আবার সংসার ভাঙ্গার খবর নিয়ে হাজির হয়েছে আপনাদের দোচানির পোলা চিকামুখী বেলাল। বুঝছেন? ওর বউ নাকি ভাগি গেছে গা। আসলে ওর বউ ভাগি গেছে নাকি এটা আবার কোনো নতুন নাটক? তো চলেন আমি আজকে একটু অনুসন্ধান করছি, তারপর আপনাদেরকে সাথে নিয়ে একটু অনুসন্ধান করি। তো লেটস গো। প্রথমেই চিকামুখী বেলাল বলল যে ওর মা ওরে বাড়িতে পাঠাইছে। ঠিক আছে, বাড়িতে পাঠাইতেই পারে। তারপরে বলল যে আমি গিয়ে একদিন ছিলাম,
তারপরে তারপরের দিন ওর মা নাকি ওরে ফোন দিয়ে জিজ্ঞেস করছে, কিরে কই তুই? একই কন্ত। যে মা ওরে বাড়িতে পাঠাইছে সেই মাই আবার ফোন দিয়ে ওরে জিজ্ঞেস করতেছে, কিরে কই তুই? তারপরে মুখে বেলাল আবারও বলল যে ওর মা ঢাকায় আসতে বলছে, বেলাল ঢাকায় আসলো। তারপরে নাকি ওর মা ফোন দিয়ে মানে ওরে ভিন্ন হয়ে যাইতে বলছে। তো আমি মনে করছি কি যে ওর মা যেহেতু ওরে আইতে কইছে আর ও আইছে, তাহলে ওর বউরে নিয়ে হয়তো ডাক্তারের কাছে গেছে, তো তখন হয়তো ওর মা ফোন দিছে। কিন্তু না 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 দাদু, এই যে এইখানে কি বুঝছেন আপনারা? আপনাদেরকে তো এখন টুইস্ট দিব আমি। সেটা হচ্ছে কি যে বেলাল ওর মারে ফোন কইরা বেলাল ওর মারে ফোন করার পরে বেলাল ওর মারে ফোন করার পরে বেলাল ঢাকায় আইছে। বেলালের বউর অসুখের কথা শুই না ঢাকায় চলে আসলে বউয়ের সাথে তো তখনই তো জিজ্ঞেস করতে পারতো বউরে, যেহেতু বেলাল ডাক্তারের কাছে নিয়ে গেছে। হ্যাঁ, সেখানে বেলাল আবার বলতেছে যে ওর মা চিল্লাপাল্লা করছে, পরে গিয়া ও বাসায় আসছে, বাসায় এসে ওর বউরে জিজ্ঞেস করছে যে কিরে মার সাথে কি কিছু হয়েছে? তখন বেলালের বউ বলছে যে না তো, আমার সাথে তো কিছুই হয় নাই। তো এখানে আমি যদি বলি যে মানে বেলালের মা হঠাৎ ভিন্ন হইতে চাইতেছে কেন? আর হঠাৎ করে এত বছর পরে বেলালের মার এখন মনে হইলো যে তার ভিন্ন হয়ে যাইতে হবে। তো আপনারা দেখেন এখানেই কিন্তু বেলাল একটা রহস্যের জন্ম দিয়ে রাখছে। কি রহস্য? বেলাল বলতেছিল যে ও ঢাকায় এসে তারপরে ওর মা বলছে যে ভিন্ন হয়ে যাইতে। তারপরে আবার বলতেছে যে ওর মানে সে ঢাকায়ও আসে নাই, সে হঠাৎ করে গিয়া বাসায় আসছে, সে পদ্মাচর থেকে বাসায় এসে বউরে জিগেইছে। এনে কথা কয় রকম আপনারা পাইছেন? তো এখন আমি আপনাদেরকে বলি, বেলালের মা একদিন বলছিল যে যদি ওর এই রাঙ্গামোলা যদি চইলা যায় তাহলে ওর মা সেদিনই মইরা যাবে, এরকম ধরনের কথা বলছিল। রাঙ্গামোলারে ওর মা এত পছন্দ করে, তাহলে এখন সে রাঙ্গামোলারে ওর মা বের কইরা দিতেছে নাকি গিয়া নাটক সাজাইছে নতুন কইরা? আপনারা একটু আমাকে কমেন্ট কইরা জানাবেন। আমি তো আপনাদেরকে যা টুইস্ট দেওয়ার দিলাম, এখন এই সমস্ত কিছু আপনাদের উপরে ছাইড়া দিলাম। তারপরে এখন আসেন আরেকটা কথায়, বেলালের মা হঠাৎ করে সংসার আলাদা করতে চাইতেছে কেন? নাকি বেলালের মাও গিয়া বিয়ে বসতে যাইতেছে, বেলালের মাও কোনো পুরুষ পাইছে, যে কারণে বেলালের মা এখন গিয়া নাতি টুতি বউ টউ নিয়ে থাকতে চাইতেছে না, বেলালের মা বলে আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবে। বেলালের মা তো এখন বাসা ভাড়া নিয়ে থাকার কোনো কথাই না। তারপরও বেলালের মা এখন কেন বাসা ভাড়া নিয়ে থাকতে যাবে? কিসের জন্য থাকতে যাবে? এতদিন থাকতে পারে নাই, এতদিন থাকে নাই, এখন থাকবে। আর বেলালের বউ নাকি চইলা গেছে, নেক্সট ভিডিওতে দেখলাম যে বেলালের বউ নাকি চলে গেছে। আসলে বেলালের বউ চলে গেছে নাকি ওই যে শারমিনের মতো কয়েকদিন নাটক করে আবার চলে আসবে? না, এদের তো আবার মান ইজ্জত নাই। এরা টাকার জন্য নিজেদেরকে মনে করেন যে এমন জায়গায় নিয়ে যাবে, সেই জায়গায় মনে করেন আপনাদের মতো আমাদের মতো মানুষ কখনো যাইতে পারবে না, বা কখনো ওই জায়গায় যাওয়ার চিন্তাও করতে পারবে না। এখন আমার যেটুকু মনে হয়, আমি যেটা আর কি বুঝি, এখন বর্তমানে ইউটিউবের ইয়াটা কম, রিচটা কম, মানে একদম ডাউনের পর্যায়ে। এটা সবার চ্যানেলের সব জায়গাতেই এখন এরকম অবস্থা যে চ্যানেলের রিচ কম। তো এরা আবার কি করতেছে যে শারমিনের মতো, শারমিন যেমন কয়েকদিন নাটক করলো, নাটক করে মনে করেন যে আবার ইনকাম করলো, ভিউজ বাড়াইলো। এখন বেলালও ওইটাই শুরু করছে যে ওরও এখন ভিউজ লাগবে, ওরও এখন গিয়া ভিউজ ঢুকাইতে হবে। নাইলে দেখেন ওদের চ্যানেলে আগে যেরকম অস্বাভাবিক ভিউজ হইতো, এখন কিন্তু তার অর্ধেকও নাই। যে ভিউজ নিশি, বাপ্পি, তারপরে গিয়া তিশার চ্যানেলে ছিল, সেই ভিউজ কিন্তু
ইয়াদের নাই, মাল্টি নোংরাও নাই, এদের চ্যানেলও নাই। ভিউজের জন্য কিন্তু মাল্টি নোংরার জামাই কিন্তু হেন সেন দেয় ঘুরে হয়েছে, ওই কি জানি বলে কক্সবাজার থেকে ঘুরেও আসছে, তারপরেও কিন্তু ভিউজ উড়াতে পারে নাই। এখনকার গিয়া ওই পারিবারিক কলহর কাহিনী দেখাইয়া এখন ভিউজ টুকাবে। দেখেন বেলাল ভিডিও দিতে না দিতে কিন্তু আবার শারমিনে ভিডিও দিয়ে ফেলাইছে। সুতরাং ইহা একটি সুপরিকল্পিত নাটক। এই নাটকের ফাঁদে কেউ পাড়া দিয়েন না। কারণ দেখেন অলরেডি বেলালের কিন্তু 41,000 ভিউজ ওই যে প্রথম যে ভিডিওটা দিয়েছে সেটার মধ্যে হয়ে গেছে, শারমিনের হয়ে গেছে, এরপরে রাজে কথা কইব। এটা একটা নোংরামি, এটা একটা নোংরা পলিটিক্স, ওদের ভিউজ বাড়ানোর একটা নোংরা পলিটিক্স। সুতরাং আপনারা সাবধান থাকবেন। আমি আপনাদেরকে বইলা দিলাম, এখন যা করার আপনারা করবেন। আপনাদের বয়কটের কথাও বলবো না, আপনাদের বলবো না গিয়ে দেখে আসেন, বাট আমার যেটা আপনাদেরকে জানানোর দরকার ছিল আমি সেটাই জানিয়ে দিছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।